নমস্কার বন্ধুরা, তর্ক বহুদূর চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব ত্রিপিটক নিয়ে। বন্ধুরা, আমাদের বৌদ্ধময় অতীতকে জানতে উৎসাহী হলে, আমাদের ইতিহাসে লুকিয়ে থাকা নানান অজানা তথ্যকে জানতে উৎসাহী হলে আমি অনুরোধ করব তর্ক বহুদূর চ্যানেলের পুরনো পর্বগুলো আপনারা একবার দেখে নিন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুদ্ধিস্ট গ্রন্থ ত্রিপিটকের নাম শুনেছেন। ত্রিপিটক অতি প্রাচীন গ্রন্থ। ত্রিপিটকের প্রাচীনতা আপনি যাচাই করতে পারবেন। রাজা অশোকের লেখা কলকাতা বৈরাট শিলালিপিতে ভারতের যে সাতটা প্রাচীন টেক্সটের নাম এসেছে তারা সবাই ত্রিপিটকের অংশ। এই কলকাতা বৈরাট শিলালিপি নিয়ে আমরা আগে এপিসোড করেছি। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস এপিসোড লিংক দেওয়া আছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আগের এপিসোড দেখতে পারেন। তো যাই হোক, রাজা অশোকের কলকাতা বৈরাট ইনস্ক্রিপশনে ত্রিপিটকের অন্তর্গত সাতটা প্রাচীন টেক্সটের নাম আমরা আগেই পেয়েছি। আজ আমি আপনাদের প্রথমে নিয়ে যাব মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় অবস্থিত পৌনি শহরে, আর নিয়ে যাব ভারহুত এবং সারনাথ। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সকলকে লিগ্যাল ডিসক্লেমার দেখাতে চাই। এখানে যাই আলোচনা হোক না কেন, যাই উপস্থাপনা হোক না কেন, যাই তর্ক বিতর্ক হোক না কেন, তর্ক বহুদূর চ্যানেলের উদ্দেশ্য হলো ইতিহাসকে বৈজ্ঞানিক মেজাজে চিনতে শেখা, পড়তে শেখা, বুঝতে শেখা। চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা যাই মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় অবস্থিত এই পৌনি অঞ্চলের জগন্নাথ টেকরি, টিলা ঢিপি বা ছোট পাহাড় বলতে পারেন। তো সেই জগন্নাথ টেকরিতে এনশিয়েন্ট বুদ্ধিস্ট স্তূপা আবিষ্কৃত হয়েছে। এই জগন্নাথ টেকরি বুদ্ধিস্ট যে স্তূপা, তাতে মৌর্যকালীন নিদর্শনও পাওয়া গেছে, সাতবাহন রাজত্বের নিদর্শনও পাওয়া গেছে, কনিষ্ক যুগের নিদর্শনও পাওয়া গেছে। তো এই জগন্নাথ টেকরিতে পাওয়া একটা ইনস্ক্রিপশন আপনাদের পড়াতে চাই। ছোট্ট এক লাইনের ধম্মলিপিতে লেখা একটা ইনস্ক্রিপশন। স্ক্রিনে এই যে পিলারটা দেখছেন, দেখুন তারই গায়ে খোদিত রয়েছে একটা ছোট্ট ইনস্ক্রিপশন। শুধু খোদাই করে ছেড়ে দিলেই পারত, কিন্তু না, ইনস্ক্রিপশনও লিখে গেছে। বন্ধুরা, ভারতের ইতিহাস সঠিকভাবে জানলে দেখতে পাবেন রেকর্ড কিপিংয়ে আমাদের দেশ কত এগিয়ে ছিল। এনশিয়েন্ট ইজিপ্টও হেরে যেতে পারে, এমন এফেক্টিভ রেকর্ড কিপিংয়ের অভ্যাস ছিল আমাদের। রাজা অশোকের শিলালিপি যত বেশি পড়বেন তত বুঝতে পারবেন রাজা অশোকের সময় গণব্যবস্থা ছিল, গণতন্ত্র। রাজা অশোকের সময়কার যে গণব্যবস্থা, তা এই জম্বুদ্বীপে গণতন্ত্রের বীজ, গণতন্ত্রের ভিত্তি। আমাদের দেশে রাজা অশোকের সময় আস্তে আস্তে অলরেডি গণতন্ত্র স্থাপিত হয়ে গিয়েছিল। বন্ধুরা, প্রাচীন গ্রিসের ইতিহাস পড়লে বুঝবেন লড়াই ঝগড়া লেগেই থাকতো সেখানে। আর প্রাচীন ভারতের দিকে তাকান, দেখবেন তেমন কোনো গোলমাল নেই। দিগ্বিজয়ী আলেকজান্ডার এসেছিলেন, কিছুই তেমন করতে পারেননি। বাইরের দেশের রাজারা এরপরও এসেছেন, কিন্তু লড়াই অশান্তির বদলে তারা নিজেরাই বৌদ্ধিস্ট হয়ে যেতেন। যেমন ধরুন মিনান্দার, যেমন ধরুন কনিষ্ক। সেই সব রাজারা নিজেরাই এখানকার সংস্কৃতি স্বীকার করে নিতেন। যাই হোক বন্ধুরা, পৌনি ইনস্ক্রিপশনে ফিরে আসি। প্রথমে শিলালিপিটি পড়ুন। এতে লেখা আছে নাগাস পচ নেকাইকাস, নাগাস পচ নেকাইকাস। এই শিলালিপিটি বুঝতে গেলে আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। তো বন্ধুরা, সংস্কৃতে ন্যায় দর্শনের যে জ্ঞাতা, ন্যায় দর্শনের যে এক্সপার্ট, তাকে কি বলে? যে ন্যায় দর্শন জানে তাকে কি বলে? তাকে বলে নৈয়ায়িক। বাংলায় বলি ন্যায়বিদ। তো নৈয়ায়িক, আ স্পেশালিস্ট অফ দ্য ন্যায় ফিলোসফিক্যাল স্কুল। আর সংস্কৃতে বৈয়াকরণ নামে একটা শব্দ আছে। তার মানে কি? বৈয়াকরণ, ব্যাকরণ থেকে এসছে বৈয়াকরণ, যিনি ব্যাকরণ বা গ্রামারে পারদর্শী, গ্রামার এক্সপার্ট। তো এ গেল তো সংস্কৃতের কথা। পালি ভাষায় আসি। বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপিটকের তিনটি পিটক,
পিটারা, 3টি বইয়ের কালেকশন বা সংগ্রহ বলতে পারেন। বিনয় পিটক, অভিধম্ম পিটক আর এই যে সুত্ত পিটক। এবার দেখুন সুত্ত পিটকের মধ্যে কি কি আসে। 5টা বই আসে। দীঘ নিকায়, মধ্যম নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তরা নিকায়, ক্ষুদ্রক নিকায়। দীঘ নিকায়, দীঘ নিকায় মানে দীর্ঘ মাপের, বড় বড় লম্বা লম্বা সাইজের বুদ্ধ বচন, লং ডিসকোর্সেস। মধ্যম নিকায় মানে মাঝারি মাপের বা মাঝারি আকারের বুদ্ধ বচন, মিডল লেন্থ ডিসকোর্সেস। সংযুক্ত নিকায়, কানেক্টেড ডিসকোর্সেস মানে দীর্ঘ মাপের এবং ছোট মাপের দুরকম সাইজেরই বুদ্ধ বচন। অঙ্গুত্তর নিকায়, নিউমেরিক্যাল ডিসকোর্সেস। অঙ্গুত্তর মানে যা বাড়তে থাকে, যা ক্রমশ বাড়তে থাকে। গল্পের মধ্যে গল্প যেমন বাড়ে, রিং কম্পোজিশনের মতন সেরমভাবে বাড়তে থাকে। ক্ষুদ্রক নিকায়, শর্ট আর মাইনর কালেকশনস মানে ছোট সাইজের বুদ্ধ বচন। ক্ষুদ্রক, যার থেকে এসেছে খুদ, চালের ছোট ছোট দানা হলো খুদ, যার থেকে এসেছে ক্ষুদ্র, তো সেই ছোট ক্ষুদ্রক নিকায়। তো এই 5 নিকায়ের যে জ্ঞাতা বা এক্সপার্ট, তাকে পালি ভাষায় বলে নেকায়িক, 5 বা পঞ্চ নিকায়ের জ্ঞাতা। আর একইভাবে যিনি 3 পিটক বা ত্রিপিটকের জ্ঞাতা, তাকে পালি ভাষায় বলে তেপিটক বা ত্রেপিটক। ত্রেপিটক মানে পালি ভাষায় ত্রিপিটকের জ্ঞাতা। বন্ধুরা এবার ইনস্ক্রিপশনটা পড়ুন। নাগাস পচ নেকাইকাস, এর মানে কি হবে তাহলে? নাগাস নাগের বা নাগেদের, পচ নেকাইকাস, পচ মানে 5 বা পঞ্চ, নেকাইকাস নেকাইকের মানে যিনি নিকায়ের জ্ঞাতা, নিকায় সাহিত্যের এক্সপার্ট। পচ নেকাইকাস 5 বা পঞ্চ নিকায়ের জ্ঞাতা। সুত্ত পিটকের অন্তর্গত যে পঞ্চনিকায়, তার জ্ঞাতা, তার এক্সপার্ট, তিনি এই পিলারটা দান করেছেন। দানাং শব্দটা লেখার জায়গা আর ছিল না। তো বন্ধুরা, নাগাস পচ নেকাইকাস, নাগের 5 নিকায়ের জ্ঞাতা, বা আরও সোজা করে বললে 5 নিকায়ের জ্ঞাতা যে নাগ, তিনি এই পিলারটা দান করেছেন। দানাং শব্দটা লেখার জায়গা ছিল না। বন্ধুরা এই ইনস্ক্রিপশনের অর্থ হলো নাগেরা ছিল পৌনি স্তূপের দাতা এবং 5 নিকায় অর্থাৎ সুত্তপিটক সম্পর্কে তাদের পূর্ণ জ্ঞান ছিল। এই ইনস্ক্রিপশনটা 1st সেঞ্চুরি বিসির লেখা, খ্রিস্ট জন্মের আগে, 1st সেঞ্চুরি বিসিই। খ্রিস্ট জন্মের আগে লেখা কোনো ইনস্ক্রিপশনে আপনারা বেদের নাম লেখা দেখতে চান তো পাবেন না, কিন্তু কি পাবেন? ত্রিপিটক সংক্রান্ত রেফারেন্স। ত্রিপিটকের অন্তর্গত 7টা প্রাচীন টেক্সটের নাম আমরা পাই অশোকের কলকাতা ভাব্রু শিলালেখে, মানে 3rd সেঞ্চুরি বিসি। তারপর 1st সেঞ্চুরি বিসির লেখা পৌনি ইনস্ক্রিপশনে পাই সুত্ত পিটকের 5টি নিকায়ের কথা এবং এই 5টি নিকায়ের জ্ঞাতা বা নেকাইকের কথা। পৌনি শিলালিপিটি 2টো বিষয় স্পষ্ট করে। প্রথমত, এই যে নাগ, এরা কোনো সাপ নয়, বরং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ। দ্বিতীয়ত, সুত্ত পিটকের 5টি নিকায় ইতিমধ্যেই সেই সময়ের মধ্যে, মানে যখন পৌনি অভিলেখ লেখা হচ্ছে 1st সেঞ্চুরি বিসি, সেই সময়ের মধ্যেই সুত্ত পিটকের 5টি নিকায় লেখা হয়ে গেছিল। সুত্ত পিটকের 5টি নিকায় লেখা হয়ে গেছিল, তবেই তো তার জ্ঞাতার কথা লেখা হচ্ছে, নেকাইকের কথা লেখা হচ্ছে। তাহলে পৌনি শিলালেখ থেকে আমরা বুঝতে পারি যে বৌদ্ধ নিকায়গুলি অনেক আগেই রচিত হয়েছিল। কলকাতা ভাব্রু শিলালেখ এবং পৌনি ইনস্ক্রিপশন প্রমাণ করে যে বৌদ্ধ সাহিত্যের প্রাচীনত্ব এবং ঐতিহাসিকতা নিয়ে প্রশ্ন তোলা কঠিন। আর আমরা বুঝতে পারি যে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার শহর পৌনি, যে ওয়েনগঙ্গা নদীর তীরে অবস্থিত, সেই পৌনি ছিল নাগদের একটি শহর। শহরের দক্ষিণে ছিল 20 ফুট উঁচু একটি মাটির ঢিবি, তার নাম এখন জগন্নাথ টেকরি। নাগ থেকেই এসেছে নাথ,
নাগ শব্দের বিবর্তিত রূপ হলো নাথ। আমরা পরে এটা নিয়ে সেপারেট এপিসোড করব। তো এই পৌনি জায়গাটি 1969-70 সালে খনন করা হয়েছিল এবং এই খননের সময় এই পৌনি শিলালিপিটি পাওয়া গিয়েছিল। বন্ধুরা, নাগেরা পুরোপুরি বৌদ্ধিস্ট ছিলেন। তাদের টোটেম ছিল সাপ। দেখবেন অনেক ছবি পাওয়া যায় যেখানে বুদ্ধের মাথায় সাপ রয়েছে। এগুলো সব নাগেদের সাথে বুদ্ধের কানেকশন এস্টাবলিশ করে। বন্ধুরা, এবার আমরা মহারাষ্ট্র ছেড়ে যাব মধ্যপ্রদেশের ভারহুতে। এখানেও ইনস্ক্রিপশন পাওয়া গেছে। কি লেখা আছে দেখুন, বোধি রক্ষিতস পঞ্চ নেকাইকস দানং। দেখছেন স্পষ্ট, আবার উল্লেখ পাচ্ছি, পঞ্চ নেকাইকস মানে যিনি 5 বা পঞ্চ নিকায়ের জ্ঞাতা। এবার বন্ধুরা এই শব্দটা দেখুন, বোধি রক্ষিতস। রক্ষিতস মানে বোধিসত্ত্ব রক্ষিত, কিন্তু ধম্মলিপিতে লেখা এই ইনস্ক্রিপশনে খ ব্যবহার করা হয়েছে, রক্ষিতস। রক্ষিত, রক্ষিত নয়। এই যে ক্ষ, খ, এটা এখনো ধম্মলিপিতে নেই। অশোকের সময়ও ছিল না, ভারহুতের সময়ও ছিল না, এবং আরও অনেক পরের লেখা অনেক ইনস্ক্রিপশন পাওয়া গেছে, সেখানেও খটা এই দেবনাগরীর খয়ের মতন ছিল না। ভারহুতের টাইমলাইন অনেক বড়, বিশাল বড় বৌদ্ধ স্থল ছিল ভারহুত। এখানে 3rd সেঞ্চুরি বিসি থেকে শুরু করে, মানে অশোকের সময় থেকে শুরু করে একাদশ-দ্বাদশ শতাব্দীর বুদ্ধমূর্তিও পাওয়া গেছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, রক্ষিতের এই ক্ষ, খ যদি না থাকে তাহলে দেবনাগরীতে ক্ষত্রিয় লেখা যাবে না, ক্ষমা লেখা যাবে না, রক্ষা লেখা যাবে না, সংস্কৃতে অনেক কিছুই লেখা যাবে না। তাহলে এই খ, দেবনাগরীর এই খ ভারতীয় লিপিতে প্রথম কবে এলো? তো নাগরী লিপিতে। এই নাগরী লিপিতেই আমরা দেখি ত্র, এই অক্ষরটাও ব্যবহার হয়েছে। কিন্তু এই খ বা ত্রয়ের রূপ আজকে দেবনাগরী লিপির মতো ছিল না। নাগরী লিপির ট্রান্সফরমেশন নিয়ে নিশ্চয়ই আলাদা এপিসোড করব। এখানে খালি একটা বই থেকে উদাহরণ দেখাচ্ছি। খ বা ত্রয়ের যে রূপ নাগরী লিপিতে ছিল, তাই পরিবর্তিত হতে হতে আজকে দেবনাগরী লিপিতে স্থান করে নিয়েছে। এই দেখুন, সংস্কৃতের এই অক্ষরটা দেখুন, এটা দেবনাগরীর শ, KSH, শ, শিক্ষকের শ। এটা দেবনাগরীতে এর ফাইনাল ফর্মে এটা এরমভাবে আমরা পাই। এবার শুধু এই একটা ধ্বনির, এই একটা অক্ষরের কত রূপ ছিল দেখুন নাগরীতে। দেখছেন বন্ধুরা, আমি খালি 6th মানে ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী অবধি নাগরী লিপির এই একটা অক্ষরের পরিবর্তন দেখালাম। দেখুন, দেবনাগরীর এই অক্ষরটা এরও পরে আসবে। নাগরী লিপি থেকেই দেবনাগরী লিপির জন্ম। সবকটা ব্রাহ্মণ্যবাদী সংস্কৃত গ্রন্থ যে লিপিতে লেখা হয়েছে, অর্থাৎ দেবনাগরী লিপি, সেই দেবনাগরী লিপি অনেক অনেক পরের লিপি। নইলে সেখানে ক্ষত্রিয়, শিক্ষক এগুলো লিখতেই পারবে না। অর্থাৎ হিন্দু ব্রাহ্মণরা যে দেবনাগরী লিপি ব্যবহার করে সংস্কৃত গ্রন্থগুলো লিখেছে, সেই বইগুলো অনেক অনেক পরের লেখা। বন্ধুরা, এবার আমরা যাই উত্তরপ্রদেশের বারাণসীর কাছে সারনাথে। এখানে বোধিসত্ত্ব বলের নামে একাধিক ইনস্ক্রিপশন পাওয়া গেছে। এই হলেন বোধিসত্ত্ব বল, বা কেউ কেউ বালা নামেও তাকে ডাকেন। এই যে মূর্তিটা, এর পেছনে যে পিলারটা, তাতে পাওয়া গেছে একটা ইনস্ক্রিপশন, একটা লম্বা ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনটাতে রাজা কনিষ্কের নাম আছে। তার রাজত্বের 3 নম্বর বছরে এটা দান করা হয়েছিল, তাও লেখা আছে। ফলে এর সময় নির্ধারিত করা গেছে 123 এডি, 123 এডি, 2nd সেঞ্চুরি এডি। এই ইনস্ক্রিপশনটা নাগরী লিপিতে লেখা। দেখুন ধম্মলিপি কিভাবে পরিবর্তিত হচ্ছে। অশোক বা ভারহুতের ধম্মলিপি এখন অনেক বেশি পেঁচানো। এটা নাগরী লিপি। নাগরী লিপি বোঝা যায় তার ক্যালিগ্রাফি দিয়ে। আর এই লিপিতে মাত্রা বা শিরোরেখা ব্যবহার করা হতো। আমরা এখন যে
অ আ ক খ লিখতে গিয়ে মাত্রা ব্যবহার করি, তার উৎপত্তি এই নাগরী লিপি থেকেই। বন্ধুরা, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ শতাব্দী পর্যন্ত নাগরী লিপি বহুল মাত্রায় প্রচলিত ছিল। রিজিয়ন ওয়াইজ নাগরী লিপির ভ্যারিয়েশনও প্রচুর। এই নাগরী লিপি থেকেই দেবনাগরী লিপির জন্ম। তো এই হচ্ছে সারনাথে পাওয়া বোধিসত্ত্ব বালার একটা ইনস্ক্রিপশন। বন্ধুরা, ইনস্ক্রিপশনটা দেখুন। এখানে একটা শব্দ এসেছে ত্রেপিটকস্য, লাল কালিতে লেখা আছে ত্রেপিটিকয়ে। তো এই ত্রেপিটক শব্দটার মানে কি বলেছিলাম? যিনি 3 পিটকের বা ত্রিপিটকের জ্ঞাতা, তাকে পালি ভাষায় বলে ত্রেপিটক, দ্য ত্রিপিটক মাস্টার। এইখানে আমরা প্রথম ত্র অক্ষরটা পাচ্ছি। আর এই যে ক্ষত্রাপ লেখাটা, এতে প্রথম খ ধ্বনিটা পাচ্ছি, শ এর ধ্বনিটা পাচ্ছি। কিন্তু এই ক্ষ বা ত্রয়ের রূপ আজকের দেবনাগরী লিপির মতন ছিল না। দেখুন বন্ধুরা, নাগরী লিপিতে দেবনাগরীর স অক্ষরটা কিভাবে লেখা আছে দেখুন। ক আর দন্তস্ব যোগ করে ক, তার নিচে স, এইভাবে লেখা হয়েছে নাগরীতে। দেবনাগরীর স অক্ষরটা আরো অনেক পরে বিবর্তিত হয়ে আসবে। ক্ষ বা ত্রয়ের রূপ নাগরী লিপিতেই পরিবর্তিত হতে হতে আজকের দেবনাগরী লিপিতে স্থান করে নিয়েছে। এই ক্ষ অক্ষরটাকে দিয়েই বুঝতে পারবেন দেবনাগরীর জন্ম কত কত পরে। তাহলে বন্ধুরা, অশোকের ক্যালকাটা বৈরাট ইনস্ক্রিপশন, পাউনি ইনস্ক্রিপশন, ভারহুত ইনস্ক্রিপশন, এরা কি প্রমাণ করে? এরা প্রমাণ করে যে বৌদ্ধ নিকায়গুলি অর্থাৎ সূত্রপিটক অনেক আগে রচিত হয়েছিল। এবং সারনাথ ইনস্ক্রিপশন প্রমাণ করে যে 2য় শতক বা 2য় খ্রিস্টাব্দ আস্তে আস্তে পুরো ত্রিপিটক লেখা হয়ে গেছিল। পুরো ত্রিপিটক লেখা হয়ে গেছিল, তবেই না ত্রিপিটকের জ্ঞাতা ত্রেপিটক ছিলেন এই বৌদ্ধ সাধুরা। বন্ধুরা, বৌদ্ধ সাহিত্যের প্রাচীনত্ব এবং ঐতিহাসিকতা নিয়ে প্রশ্ন তোলা কঠিন। বন্ধুরা, আপনারা যদি প্রাচীন গ্রিসের দিকে তাকান, তাহলে দেখবেন সেখানে হোমারের লেখা ইলিয়াড ওডিসি পাওয়া যায়। ইলিয়াড ওডিসিকে ওরাল এপিক বলে। ইলিয়াড ওডিসির যে গল্প, তার টাইম বেশিরভাগই ঠিক করেছেন 800 বিসি, 800 বিসি। তো গ্রিসে সাহিত্যের শুরু যদি ওরালিটি দিয়ে হয়, ওরাল এপিক দিয়ে হয়, ইলিয়াড ওডিসি দিয়ে হয়, বন্ধুরা, এমন নয় কিন্তু প্রাচীন গ্রিস এই সময় লিখত না। অনেক আগেই প্রাচীন গ্রিস ফিনিশীয়দের থেকে লিনিয়ার বি বর্ণমালা গ্রহণ করেছিল। প্রাচীন গ্রিস লিখছিল এবং ওরাল লিটারেচারও প্র্যাকটিস করছিল। আপনি যদি আজকের শিলালিপিগুলি দেখেন, তাহলে দেখতে পাবেন রাজা অশোকের সময় আস্তে আস্তে ত্রিপিটকের কিছু কিছু টেক্সট অস্তিত্বে এসে গিয়েছিল। তারপর ভারহুত এবং পৌনি অভিলেখ বলছে 1st সেঞ্চুরি বিসি পর্যন্ত নেকাইকাস মানে নিকায় সাহিত্য ও তার এক্সপার্ট তৈরি হয়ে গেছিলেন। এরপর খ্রিস্টাব্দে আস্তে আস্তে 123 এডির মধ্যে পুরো ত্রিপিটকও তার এক্সপার্ট তৈরি হয়ে গেছিলেন। বন্ধুরা, ত্রিপিটক কিভাবে কতগুলো স্টেজে লিখিত হয়েছে আপনারা দেখলেন। বইটা কিছু কিছু ওরালি প্র্যাকটিস করা হতো আর কিছু কিছু লেখাও হচ্ছিল। তাহলে প্রাচীন ভারতে যে ওরালিটি ছিল এবং তা বৌদ্ধিস্টরা প্র্যাকটিস করছিলেন, আমরা সেটাও জানতে পারছি। কোনো বৈদিক টেক্সট কিভাবে কোন কোন স্টেজে লেখা হয়েছে তার প্রমাণ কি আমরা পাই? না, পাই না। বন্ধুরা, বৌদ্ধ সাহিত্যের প্রাচীনত্ব এবং ঐতিহাসিকতা নিয়ে প্রশ্ন তোলা কঠিন। বৈজ্ঞানিক দৃষ্টিতে ভারতের ইতিহাস নিয়ে অনেক আলোচনা এর পরেও হবে। ভাষার ভিত্তিতে ভারতের ইতিহাস নিয়ে অনেক আলোচনা এর পরেও হবে। আজ এ পর্যন্তই থাক। আপনারা শুনলেন, ধন্যবাদ।